জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। জি, আপনাকেও। আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আমি শুরু করি। প্রধানমন্ত্রী সফরে আছেন, মালয়েশিয়া হয়ে প্রথম বিদেশ সফর হলো, মালয়েশিয়া হয়ে চীনে আছেন। মানে এটা নিয়েও অনেক কথা হচ্ছে। আপনার কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হচ্ছে যে তিনি প্রথমে মালয়েশিয়া গেলেন, কিন্তু আসলে যেই দুটো দেশকে নিয়ে আলোচনা হয়, ভারত আর চীন, চীনে আগে যাবেন না ভারতে আগে যাবেন, আগের প্রধানমন্ত্রী বা আগের সরকার, আওয়ামী লীগ সরকারের কথা বলছে, তারা যেমন সবসময় প্রথম সফর নির্বাচিত হওয়ার পর সবসময় ভারতেই করে এসেছেন, সেটির বাইরে গিয়ে চীনে সফর করলেন। এটা নিয়ে যেমন আলোচনা আছে, প্রশংসা আছে, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। আপনার কাছে কি মনে হয়, কেমন হলো এই সিদ্ধান্ত? না, এটা তো একটা পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন বোঝা যাচ্ছে যে আগের মতন হবে না যে আগে ভারত তারপরে অন্যান্যরা। এখন আগে হচ্ছে আমার স্বার্থ কোথায়, আমার কোথায় আমার গেলে আমি বেশি লাভবান হব, সেই জায়গাটা চিহ্নিত করা হচ্ছে। তো সেই হিসাবে চীন সফর বাদ দিয়ে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যেতেন, তাহলে কি দিল্লি মানে খুলে দিত সবকিছু? তা তো না। এবং শেখ হাসিনাই যেখানে আদায় করতে পারেনি, শেখ হাসিনা বলছে যে বাংলাদেশ যা দিয়েছে ভারত মানে তা কখনো পূরণ করতে পারবে না। সেখানে তার তুলনামূলক ভাবে কম বন্ধু এই বিএনপি সরকার, তাকে কি দেবে ভারত? তো সেই কারণে ওই চিন্তাটা বাদ দিয়ে বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে যে ভারত চীন এই দুইটা দেশের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আমি কোন দেশে গেলে আমার খুব দ্রুত আমি কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবো। তো সেই কারণেই গেছে যে 15টা চুক্তি হবে, সেই চুক্তির কোন একটা মেগা প্রজেক্ট কি ভারত অর্থায়ন করবে? করবে না। ভারতের সেই সামর্থ্যও নেই, কারণ ভারত নিজেই তার ইকোনমিটা নিয়ে মানে একটা সংকটের মধ্যে থাকে। এবং ভারত তো বাংলাদেশে এমন কোনো বড় মেগা প্রজেক্ট করেনি। বাংলাদেশে যা হচ্ছে সেটা জাপান করছে, মেট্রো রেল, পদ্মা সেতু করছে চীন। ভারতের তো দৃশ্যমান এমন কোন বড় প্রজেক্ট শেখ হাসিনাও করে যেতে পারেনি। ফলে তারেক রহমানকে ওই প্রয়োজনের দিক বিবেচনা করে তাকে আগে দৌড়াইতে হয়েছে চীনে, এবং আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। তবে চীন আসার আগে যেহেতু আবার ভারত একটা ফ্যাক্টর, একেবারে প্রতিবেশী, তার অবস্থানটাকেও অস্বীকার করা যায় না। যেহেতু একটা ট্র্যাডিশন গড়ে তুলছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে যাইতে হবে ভারত। সুতরাং এই দোটানার মধ্যে তিনি এর মাঝখানে শুরু করলেন 18 ঘন্টা মালয়েশিয়া সফর দিয়ে, তারপর তিনি চীনে গেলেন, যাতে কেউ বলতে না পারে প্রথম সফর ছিল চীন, প্রথম সফর মালয়েশিয়া। এটাই মানে বলার জন্য, এস্টাবলিশ করার জন্য হয়তো তিনি মালয়েশিয়াকে যুক্ত করে চীনে গেলেন। এরপর হয়তো ভারতের কথা চিন্তা করবেন। এখন দেখেন, ভারতের সাথে যেই রকম সম্পর্কটা সামনে আসার কথা ছিল সেরকম কিন্তু আসেনি। বরং এই সরকারের সময় থেকে এই গত 4 মাসে চীন কিন্তু দেখবেন যে সরকার বিরোধী রাজনীতি নানান পর্যায়ে তারা দফায় দফায় কিন্তু চীনে সফর করিয়েছে। চীনের সাথে যে বাংলাদেশের একটা বিনিয়োগ, উন্নয়ন, রাজনৈতিক একটা সম্পর্ক থাকা উচিত, সেইটাকে ভালোভাবে সবাইকে যুক্ত করার একটা যে চেষ্টাটা, ভারতের দিক থেকে কিন্তু সেই চেষ্টাটা একেবারেই মানে খুবই ন্যূনতম। শুধুমাত্র প্রয়াত বেগম খালেদা জিয়ার যেদিন তার কবর দেওয়া হয় সেদিন জয়শঙ্কর এসেছিলেন, আর শপথ অনুষ্ঠানে পার্লামেন্টারি স্পিকার এসেছিলেন, এইটুক পর্যন্তই। এর বেশি কিন্তু হয়নি। ধরুন পার্লামেন্টে শোক প্রস্তাব করা হলো, তাদের পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করা হলো, বা ধরেন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর প্রথম অভিনন্দন বা প্রথম আমন্ত্রণ জানানো বিদেশ সফরের জন্য, এই কাজগুলো করা হলো বলে মানে ভারতীয়রা দাবি করছে। আমার অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি বলছিলেন যে ভারতের পক্ষ থেকে এরকম জেস্টার আছে যেটাকে তিনি একপাক্ষিক জেস্টার বলছেন। তিনি বলছেন একপাক্ষিক চেষ্টা ভারত করেছে, বাংলাদেশের পক্ষ থেকে নাকি কোনো চেষ্টা হয় নাই। না, বাংলাদেশেরও তো পররাষ্ট্রমন্ত্রী গেছেন, আর এটা তো ধরেন একটা নতুন সরকারকে একটু যোগ করে দিই মোস্তফা ফিরোজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে গেছেন তিনি বলছেন যে এটাকে তিনি সফর হিসেবে না দেখিয়ে ট্রানজিট হিসেবে দেখিয়েছেন, যে ভারতকে ট্রানজিট করে তারপরে তিনি অন্য কথা বলে এটা দেখান। না, এটা ঠিক হবে না, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন সম্ভবত 2 দফায়। এই চেষ্টাটা ছিল, কিন্তু
ওই চেষ্টার থেকেও বড় কথা হচ্ছে দায়িত্বটা ভারত তো একটা সেট একটা গভর্নমেন্ট, আর বাংলাদেশে একটা পালাবদল হয়েছে। সেই পালাবদলের কারণে এটাকে আরো কাছে টেনে আনার জন্য ভারতের দিক থেকে অনেক বেশি উদ্যোগটা দরকার ছিল। যেমন এই যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় একটা অস্বস্তি হয়ে গেল পুশিং, যে হারে পুশিংটা চলছে এবং সেটাকে প্রতিরোধ করা হচ্ছে। এই সীমান্তে বিভিন্ন পয়েন্টে একটা যুদ্ধ একটা অবস্থা, এটা তো সম্পর্ক ভালো সম্পর্কের কোনো সিগন্যাল দেয় না। তারপরে দেখেন তার আগে যেটা ঘটলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না। ডাক্তার জাহিদুর রহমান যেভাবে দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসলো, তারপরে জয়সওয়াল যেভাবে আপনার রণদীপ জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মুখপাত্র যেভাবে একটা বক্তব্য সাদামাটা একটা বক্তব্য দিল, মনে হলো যে না এটা কোনো ব্যাপারই না। তো অথচ বাংলাদেশের তোলপাড় হয়ে গেল, বাংলাদেশের ভারতের উপ হাই কমিশনারকে পর্যন্ত তলব করা হলো। এবং আজকেও বাংলাদেশ বললো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তাতে বাংলাদেশ খুশি না। এই ব্যাপারে অপমানিত হয়ে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ফেরত আসবেন, এটাকেও গুরুত্ব না ভারতের কাছে। এইগুলো কিন্তু খুব ভালো মানে কূটনীতিক শিষ্টাচারের পরিচয় না। আপনি এইগুলি করতে থাকলে এখন মানে আমাদের অবস্থাটা কি হতে পারে বা আমাদের উপায়টা কি? ধরেন আমরা আমাদের জন্য যেটা ভালো সেরকম আমরা চিন্তা করছি, মানে যদি বলি সরকারের কথা চিন্তা করি, যে সরকার সেটি করছে, চীন সফর করছে তাদের নানান আমাদের দেশের স্বার্থ ইত্যাদি, বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনায় নিয়ে করছে। কিন্তু ওই যে আবার ভারতের বাস্তবতা বলছেন যে তারা প্রতিবেশী দেশ, তারা সীমান্তে একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখতে পারে, তারা পুশিন করতে পারে, তারা এরকম অপমান অপদস্থ করতে পারে। এইরকম যে একটা চাপে রাখার কৌশল হিসেবে নিচ্ছে, প্রতিবেশী দেশ যদি ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানে আমাদের কৌশলটা কি? না, এটা অবশ্যই এটা কাটাতে হবে, কিন্তু এটা দুই পক্ষ যদি আগায় না আসে তাহলে তো ইউনূস সরকারের সময় যে অবস্থাটা ছিল, ভারত তো তখন বারবার বলছে যে রাজনৈতিক সরকার আসলেই এই অবস্থাটা কেটে যাবে। এখন দেখেন ভিসা কিন্তু সহজ হয়নি। এই ভিসা সহজ করার জন্য কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যে আহ্বান জানাইছে, এবং মনে হলো যে দুই পররাষ্ট্রমন্ত্রী বা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের পর মনে হলো যে বোধহয় অন্তত ভিসাটা সহজ হবে। এখন তো সেই সহজটা হয়নি। বহু মানে যারা চিকিৎসা প্রার্থী তারা কিন্তু যেতে পারছে না, এটা হলো বাস্তবতা। তো আপনি তো ভারতের পক্ষ থেকে তো দৃশ্যমান, শুধু ধরেন আপনি অভিনন্দন জানালেন, শুভেচ্ছা জানালেন, অথবা মানে কি বলে কবর দেওয়ার অনুষ্ঠানে আসলেন, শপথ অনুষ্ঠানে আসলেন, কিন্তু এমন কিছু কার্যক্রম নিতে হবে যার ফলে বাংলাদেশ মনে করে, নতুন সরকার মনে করেন যে না, শেখ হাসিনার সরকারের সময় ভারতের সাথে যেমন সম্পর্ক তেমন সম্পর্কটা হবে। কোন চুক্তি তো বাতিল করেনি বাংলাদেশ, বাংলাদেশ কোন চুক্তি বাতিল করেনি, সবই আছে। আপনারা দেখেন তিস্তা ব্যারেজটা যে তিস্তা মহাপরিকল্পনা করতে হচ্ছে কেন? তিস্তার পানি বন্টন চুক্তিটা যদি আপনি করে ফেলতেন তাহলে তো আজকে তিস্তা ব্যারেজ নিয়ে চীনে দৌড়াইতে হতো না প্রধানমন্ত্রীকে। এখন তো সেটা করতে হচ্ছে, তাই না? এই তিস্তা ব্যারেজ করাটা এটা তো ভারতের জন্য অস্বস্তিকর, ভারত তো এটা ভালোভাবে নেবে না, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে তো এছাড়া আর উপায়ও নাই। মানে তার যে কৃষি অর্থনীতি নিয়ে বাঁচাতে গেলে প্রচেষ্টাটা সাবেক প্রধানমন্ত্রীও নিয়েছিলেন, চীনের সাথে তিস্তা ব্যারেজের একটা আলাপ আলোচনা হচ্ছিল, তখনও সেটাকে ভালোভাবে ভারত নেয় নাই, পরে শেষ পর্যন্ত ভারতের কাছেই দেয়া হবে বলে শেষ পর্যন্ত জি তখন তো ভারতকে বললো যে না, ভারতের যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি হবে বাঁধের সেই কারণে যদি ওখানে কোনো পরিকল্পনা করতে পারে ভারতই করবে, চীন না। চীন তো এই ইস্যুতে হলো যে তারা জরিপ টরিপ করে অনেক দূর আগালো এবং তাদেরকে কথা দেয়া হলো। পরে তো সেই ভারতের পরে চীন সফরে যে সেই চীন সফরটাকে সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে ফেরত আসতে হলো। তো এইসব মানে ঘটনার প্রেক্ষিতে ভারতকে আরো উদার হতে হবে।
কিন্তু ভারতকে আমার প্রশ্নটা যেহেতু মোস্তাফিজ এখানেই, ভারতকে উদার হতে হবে। ভারতের উপরে আমাদের বা আমাদের সরকারের তো সেরকম হাত নাই। ভারত উদার না হলে, ভারত এরকম চাপে রাখার কৌশল একের পর এক নিলে, ভারত আমাদের সিদ্ধান্ত পছন্দ না করলে, ধরুন এই যে চীনে গেলেন প্রধানমন্ত্রী, এটি ভারত খুব একটা যে পছন্দ করেছে নিশ্চয়ই না। মানে এই যে আমাদের ব্যাপারগুলো, আমরা আমাদের স্বার্থে যা করব সেটাকে যদি ভারত পছন্দ না করে এবং এরকম মানে কনস্ট্যান্ট চাপে রাখার কৌশল তারা নিয়ে থাকে, একদম 3 দিক দিয়ে ঘেরা একটা দেশ ভারত, সুপার পাওয়ার একটা দেশ, তখন আমাদের আসলে করণীয় কি হবে? এখন তো কিছু করারও নেই। এখন এই চাপটাকে মাথায় নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য, বিনিয়োগের জন্য, বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সাথে সহযোগিতা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এছাড়া কি উপায় আছে? এমন তো না যে চীন সফর বাদ দিয়ে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যেতেন, তাহলে কি দিল্লি মানে খুলে দিত সবকিছু? তা তো না। এবং শেখ হাসিনাই যেখানে আদায় করতে পারেনি, শেখ হাসিনা বলছে যে বাংলাদেশ যা দিয়েছে ভারত মানে তা কখনো পূরণ করতে পারবে না। সেখানে তার তুলনামূলক ভাবে কম বন্ধু এই বিএনপি সরকার, তাকে কি দেবে ভারত? তো সেই কারণে ওই চিন্তাটা বাদ দিয়ে বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে যে ভারত, চীন, এই দুইটা দেশের মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আমি কোন দেশে গেলে আমার খুব দ্রুত আমি কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবো। তো সেই কারণেই গেছে যে 15টা চুক্তি হবে, সেই চুক্তির কোন একটা মেগা প্রজেক্ট কি ভারত অর্থায়ন করবে? করবে না। ভারতের সেই সামর্থ্যও নেই, কারণ ভারত নিজেই তার ইকোনমিটা নিয়ে মানে একটা সংকটের মধ্যে থাকে। এবং ভারত তো বাংলাদেশে এমন কোনো বড় মেগা প্রজেক্ট করেনি। বাংলাদেশে যা হয়েছে সেটা জাপান করছে, মেট্রো রেল, পদ্মা সেতু করছে চীন। ভারতের তো দৃশ্যমান এমন কোন বড় প্রজেক্ট শেখ হাসিনাও করে যেতে পারেনি। ফলে তারেক রহমানকে ওই প্রয়োজনের দিক বিবেচনা করে তাকে আগে দৌড়াইতে হয়েছে চীনে, এবং আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। মানে একটা কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে বাংলাদেশ আছে, সেটি বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা কথা বললেন যে পরিস্থিতি সহায়ক হলে ভারতেও যাবেন প্রধানমন্ত্রী, মানে তার বক্তব্যে পরিস্থিতি কি আসলে ভারতে যাওয়ার মতো সহায়ক না? পরিস্থিতি সহায়ক হলে ভারতেও যাবেন প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মানে চীনে সফর গেছেন ইত্যাদি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এটা বললেন, শুনেছেন নিশ্চয়ই আপনি। পরিস্থিতি কি সহায়ক না ভারত যাবার মতো? মানে এটা একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য যে সহায়ক পরিবেশ হলে, তার মানে এই যে সহায়ক এই পরিবেশগুলো বিপরীতে যেটা ইতিমধ্যে পুশিনের কারণে একটা সীমান্ত অস্থিরতা, দেখেন যেটা দিল্লিতে বৈঠক করেও আমাদের বিজিবি কর্মকর্তারা সমাধান করে আসতে পারেননি এবং কমিটমেন্ট আদায় করতে পারেননি যে না, ভারত এই পলিসিটা বাদ দিয়ে যৌথ জরিপের মাধ্যমে ঠিক হবে যে কে ভারতীয় কে বাংলাদেশি। তো কিন্তু তারা বলছে যে তারা ওই আইনটাই চালু রাখবে। তাহলে ওইটা যদি চলতে থাকে, পুশিং যদি অব্যাহত থাকে, তাদের মতন করে যদি পুশিং করতে থাকে, তাহলে সহায়ক পরিবেশ না। যদি এই ধরনের বাংলাদেশের নোট মানে কূটনৈতিক নোট ভার্বাল দেওয়ার পরেও এবং বাংলাদেশের হাই কমিশনার দিল্লি বিমানবন্দরে যেও যদি তার মেহমানকে যদি দিল্লিতে না নিতে পারে দ্রুত সময়ের মধ্যে, তাহলে তো সহায়ক পরিবেশ না। সুতরাং এবং ভিসা, এই যাবতীয় কিছু দৃশ্যমান অগ্রগতি দেখাইতে হবে। দেখালেই বোঝা যাবে যে এটা সহায়ক পরিবেশ, এবং তারপর তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকবে যে ভারত সফরের। এবং আমার ধারণা যে এটা হবে, কিন্তু কত দ্রুত হবে এখন সেটা দেখার বিষয়। এটা যদি অনেক লম্বা সময় পরে হয়, তাহলে বোঝা যাবে যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যে অবস্থাটা, সেটা 5ই আগস্টের পরবর্তী সময় যেমন ছিল এখনো তেমনই রয়ে গেছে। জি, মানে পরিবেশ সহায়ক না বলে প্রধানমন্ত্রী এখনই মানে গেলেন না, আবার গেলেন না বলে পরিবেশ আরো বিরূপ হয়ে ওঠে কিনা, ওই যে একটা কঠিন ভূ রাজনৈতিক সমীকরণ, সেটির কথাই বলছিলাম। দেখা যাক, আপনি বলছেন যে আসলে সামনে ওইটা দেখা যাবে। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, শেষ বিশ্লেষণ। 4 মাস হয়ে গেল সরকারের, আপনি এই সরকারকে মানে সরকার হিসেবে 10-এ কত দেবেন তার পারফরমেন্সে? আবার বিরোধী দলকেও, তারাও 4 মাস ধরে বিরোধী দলের দায়িত্ব পালন করছে বা তার একটু বেশি, আপনি কত দেবেন 10-এ? 4 মাসে মূল্যায়ন করার জন্য তো যথেষ্ট সময় না। অ্যাটলিস্ট 6 মাসের মাথায় আপনি এই প্রশ্নটা করলে ভালো হতো। তারপরে আমি বলবো যে লক্ষণগুলি ভালো, সেই হিসাবে আমি যদি 10-এ
আমি বলবো যে আমি 8 দিতে চাই সরকারকে। সরকার। আচ্ছা। আর আমি বিরোধী দলের কোনো পারফরমেন্সই আমি দেখছি না, ফলে বিরোধী দলকে আমি বলতে গেলে আমি 0 দিতে চাই। যতটুক ভালো, যতটুক লক্ষণ আছে সেটা বিএনপির মধ্যে ভালো করার একটা প্রবণতা আছে, কিন্তু বাস্তবায়ন, যেমন ধরেন আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, এই অবস্থাগুলো গুণগত মান এখনো পরিবর্তন হয়নি। তারপরে কি করবে আসলে, এই যে আওয়ামী লীগকে নিয়ে সরকার একটা পলিসি থাকবে, সে কি কার্যক্রম নিষিদ্ধই রাখবে নাকি দলই নিষিদ্ধ করে দেবে, এই ব্যাপারে একটা রাজনৈতিক মীমাংসা ঝুলে থাকলো। এটাও সমাধান করতে হবে, একটা স্থির সিদ্ধান্তে আসতে হবে। হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের মানে তারা বিনা বিচারে জেলে আটক আছে, এটা সমাধান করতে হবে। অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন 1 নম্বরে, যেটা ইউনূস সরকার করতে পারেনি, এই সরকারও করতে পারেনি। এই পরিস্থিতিটার উন্নতি ঘটাতে হবে। কিন্তু এমনিতে আপনি যদি বলেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ধরেন অন্য বিরোধিতা করলেও জামাত বা এনসিপির উপর চড়াও হচ্ছে না, খুন হচ্ছে না, এই একটা ভালো দিক। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে না, এটা আমি বলবো ভালো দিক। আওয়ামী লীগকে বাদ রেখে হিসাবটা বলছেন, আওয়ামী লীগ তো বাদই আছে, তাছাড়া বাকিদের মধ্যে ঠিক আছে। যেহেতু আইনগত ভাবে নিষিদ্ধ, আমি ওই চ্যাপ্টারটা বাদ দিই। আমি সেটাও বলি যে এটা এইভাবে ঝুলাই না রেখে এটার একটা রাজনৈতিক সমাধানটা করা উচিত। আর অন্য দিক দিয়ে আপনি মনে করেন আমাদের যে আইন শৃঙ্খলা বললাম যে এটাই একমাত্র সরকারের ব্যর্থতার অন্যতম একটা দিক। আর বাকি বিষয়গুলো যদি ধরেন, এক ধরনের মুক্ত পরিবেশ আছে, সহনশীল একটা পরিবেশ আছে, একেবারে মানে এখনকার যে সরকার এবং বিরোধী দল তার মধ্যে একটা সম্পর্কটা আছে। একটা উগ্রবাদিতা যে ধরনের বিকশিত হচ্ছিল ইউনূস সরকারের সময়, সেই জায়গাটায় একটা মানে একটা টুটি গাড়া হয়েছে, অর্থাৎ সেইভাবে বিকশিত হচ্ছে না। প্রবণতা আছে কিন্তু সেটাকে প্রশ্রয় পাচ্ছে না। এই দিক মিলে আমি মনে করি যে একটা স্থিতিশীল পরিবেশ দেশে আছে। স্পষ্ট। কিন্তু একটু সমালোচনা, সাংবাদিকতা, এই প্রসঙ্গে যে কথাটা বলছিলাম যে বলছিলাম যে প্রধানমন্ত্রীর মধ্যে একটা মনে হয় যেন একটা ওপেননেস আছে, তিনি একটু সমালোচনা শুনতে পারছেন বা আগ্রহী হচ্ছেন। কিন্তু সংসদে আমরা যে চিত্রটা দেখলাম সম্প্রতি, যে হান্নান মাসুদ, একজন সংসদ সদস্য এনসিপির, তিনি বললেন যে প্রধানমন্ত্রী অসত্য কথা বলেছেন যখন তিনি বলছেন যে মদের দাম বাড়ানো বা সিগারেটের দাম বাড়ানোতে বিরোধী দল মিছিল করেছে, এই বক্তব্যকে অসত্য বলে সংসদে রাখছেন, এবং তখন সংসদের মানে সরকারি দলের সদস্যরা হইচই করছেন, হট্টগোল করছেন। প্রতিবাদ করে জয়নাল আবদিন ফারুক বললেন তিনি অসত্য কথা বলেছেন। মির্জা মানে তারপরে দেখলাম, মানে আমি বলছি কার পরে কি হলো, তারপরে দেখলাম যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ তিনি দাঁড়িয়ে বললেন যে কোনটি অসত্য বলেছেন, ফ্যাকচুয়ালি বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা দাঁড়িয়ে বললেন তিনিও অসত্য বলেছেন, এবং পুরো মানে প্রধানমন্ত্রীকে নিয়ে যা বলা হয় সেটাকে এক্সপাঞ্জ করার জন্য বলছেন যে অসত্য যা বলা হয়েছে সেটাকে এক্সপাঞ্জ করে দিন। কিন্তু আসলে এখানে কি যে অসত্য বললো সেটি আমি আসলে বুঝলাম না, মানে সরকারি দল সেটি আইডেন্টিফাই করলো না। সরকারি দল কি আসলে সমালোচনা নেবার জন্য প্রস্তুত? প্রধানমন্ত্রীকে দেখেছি যখন সংসদ সদস্য মার্দিয়া মমতাজ বলছেন যে ভুয়া ফটোকার্ডের উপর প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, বা এআই দ্বারা নির্মিত একটা ছবি দেখে তিনি বক্তব্য দিচ্ছেন, সেটি আশাহত হচ্ছে, তিনি বলছেন প্রধানমন্ত্রী সেটি শুনে গেলেন সংসদে এবং চুপই থাকলেন। কিন্তু তার অনুপস্থিতিতে সংসদ সদস্যরা সবাই হট্টগোল করে উঠল। প্রধানমন্ত্রীর সমালোচনা কি সরকারি দল নিতে পারছে? এক ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই বিএনপি সদস্যরা হইচই করছে। এটা এক ধরনের মানে এই এমপিরা দলের নেতার প্রতি যে তাদের আনুগত্য হচ্ছে সেটা প্রকাশ করার জন্য হয়তো করছে, কিন্তু সংসদে তো এই সমালোচনার দ্বারগুলো উন্মুক্ত করতে হবে। আবার এটাও ঠিক, বিরোধী যে দল জামাত সহ এনসিপি, তারা এমন এমন সব ইস্যু আনছে যেগুলো দিয়ে আসলে তারা সরকারি দলকে মোকাবেলা করতে পারছে না। যেখানে বিরোধী দলের পারফরমেন্স খুব ভালো থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে সরকারি দলের তোপের মুখে বা যুক্তির মুখে তারা কিন্তু দাঁড়াতে পারছে না। যেমন ধরেন ওই যে পর্দা, ওভেন, মাইক্রোওভেন লাগবে, ফ্রিজ লাগবে,
এই কথাগুলি যখন আপনি আনেন তখন তো আপনি একটা মানে একদম নিজের অবস্থানটাকে খাটো করে ফেলেন। আবার সেটাকে এক ধরনের ডিপেন্ড করছে, মানে ফেভার করছে, সমর্থন করছে ডক্টর শফিকুর রহমান। তিনি খুব স্ট্রংলি তার এই সদস্যের এই বক্তব্যটা যে ঠিক না এটাও বলছেন। আবার হাসনাত আব্দুল্লাহ যেই কথা বললেন যে গাড়ির কথা, সেখানেও একটা স্ববিরোধী অবস্থান, নির্বাচনের আগে যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসলো। আপনি দেখেন বিরোধী দলের ভূমিকা, সত্যি কথা বলতে কি এখনো সেই রুমিন ফারহানার উপর, রুমিন ফারহানা তো এনসিপিরও না, জামাতেরও না, বিএনপিরও না, স্বতন্ত্র তিনি সদস্য। তার বক্তব্য যতটা জোরালো হয়, আমি তো মানে জামাত বা এনসিপির পক্ষ থেকে তেমন কোনো জোরালো কোনো বক্তব্য আমি দেখি না। দেখেন বাণিজ্য চুক্তি নিয়ে এত কথা, সংসদে কোনো কথা বলে তারা? কথা বলে না। তারপরে তেলের দাম নিয়ে, তারপরে আইন শৃঙ্খলা নিয়ে কোন ইস্যুতে আমি দেখছি না মারা গেল সেই প্রসঙ্গে কথা বলছে না। এবং কিছু কথা আসছে সাথে সাথে শুধু এক্সপান্স এক্সপান্স। আপনার এত বড় একটা বললো যে আমার বাবা শহীদ, দাদা শহীদ, দেখা গেল তার বাবা জীবিত আছে, জামাতের এক এমপি যে বললো নিজেকে শিশু মুক্তিযোদ্ধা বললো, জুলাই যোদ্ধা বললো, তার পরিবারের 28 জন হচ্ছে মুক্তিযোদ্ধা, পরে দেখা গেল পুরোটাই 47 জন, কতজন? 47 জন, 47, 47 জন। তো পুরোটাই দেখা গেল মিথ্যা। তো এখন একটা ধর্মীয় দলের নেতা সে যদি এরকম ভাবে মিথ্যা বয়ান দেয় এবং সেই এত বড় বয়ানটা বলে যে এটা এক্সপান্স করতে হয়, এক্সপান্স কোনটা হয়? একটা যদি হঠাৎ করে কোনো গালি বা মানে অসংসদীয় কোনো ভাষা আসে সেটা এক্সপান্স হয়, কিন্তু পুরো বক্তব্য যেটা খুব সুচিন্তিত ভাবে তিনি দিয়ে গেলেন সেটা আবার এক্সপান্স হয় কি করে? আপনি দেখবেন প্রায় প্রতিদিনই শুধু এক্সপান্স এক্সপান্স এক্সপান্স, এটা একটা নতুন একটা ধারা। তাহলে থাকবে কোনটা কার্য বিবরণীতে? কোনটা থাকবে? মানে যেটাই মনে হচ্ছে রেকর্ডেড হইলে বেকায়দা করবে সেটাই এক্সপান্স করা হচ্ছে। দেখা যাচ্ছে টিআইবির আমি একটা রিপোর্ট পড়ছিলাম, লক্ষ টাকা খরচ হয়, লক্ষ টাকার উপরে, হিসাবটা এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, সংসদের প্রতি মিনিটের খরচ প্রতি মিনিটে 2.25 লাখ টাকা। তো 2.25 লাখ টাকা খরচ যদি এরকম হয়, সব যদি এক্সপান্সই হয়ে যায় খরচের টাকায়, মানে আমাদের প্রাপ্তিটা কি? কিন্তু তা হাস্যকর হয়ে যাচ্ছে। আবার দেখেন বিএনপির মানে সবাই ঠিক সেভাবে কথা বলছে না, বিএনপির অনেক সিনিয়র নেতাদের কণ্ঠ শোনা যায় না। আবার এই বিরোধী দলের উল্লেখযোগ্য পরিমাণ সদস্য কিন্তু তাদের আওয়াজ নেই। এই নতুন অধিবেশন, এবার এটা তো সেকেন্ড সেশন, প্রধানমন্ত্রী যখন চীনে বিদেশ সফরে আছেন তখন সংসদে হাহাকার, সংসদে এমপিরা নেই। এবং সেখানে শফিকুর রহমান খুব ক্ষোভ প্রকাশ করে বলছেন যে যে সমস্ত বিষয়ে উত্থাপন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য কোনো মন্ত্রী নেই, সংশ্লিষ্ট মন্ত্রী নেই। তো তারপরে স্পিকার নিজেও একমত হয়ে বললেন যে অর্থমন্ত্রী আছে, এটাই বিরাট ব্যাপার। মানে অর্থমন্ত্রী আছে মানে একমাত্র মন্ত্রী, আর অন্য মন্ত্রীরা নেই। তাহলে যখন কেউ প্রধানমন্ত্রী থাকে না তখন সংসদ অচল, তাহলে এটা কেমন কথা? স্পিকার যেখানে বলছেন যে সরকারের যে কোনো কাজের চেয়ে সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে সরকারি দলের এমপিরা সেটা কি মানছে? মানছে না। এখন তারা ছুটির মুডে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা সংসদে সিরিয়াস না। যখন প্রধানমন্ত্রী আসছেন তখন তাকে দেখানোর জন্য আসছেন। এই জন্য প্রধানমন্ত্রীর ব্যাপারে যখন কোনো সমালোচনা হচ্ছে তখন একযোগে তারা প্রতিবাদ করে তাদের আনুগত্য দেখাচ্ছে। কিন্তু ঠিক কিসের প্রতিবাদ করছেন সেটি স্পষ্ট হচ্ছে না। এই যে প্রতিবাদ করছেন, এই যে প্রধানমন্ত্রী অসত্য কথা বলেছেন বলে হান্নান মাসুদ বললেন, তার প্রেক্ষিতে এত প্রতিবাদ হলো, কিন্তু আবারও সে সাংবাদিকতার জায়গায় আসি যে তিনি তো আসলে যদি সেটিকে অসত্য বলে, তিনিও বিভ্রান্ত হয়েছিলেন বলেই জানা যাচ্ছে যে একটি ফটোকার্ড থেকে দেখে তিনি বলেছিলেন যে জামাত মানে বিরোধী দল মিছিল করছে, মদের দাম কেন বাড়ানো হলো, সিগারেটের দাম কেন বাড়ানো হলো, এই জন্য মানে দলগুলো মিছিল করছে, যেটি আসলে পরবর্তী দেখা গেলো ওটা একটা ভুয়া ফটোকার্ড। আপনার কাছে এটাও একটা ব্যাপার, মানে সাংবাদিকতা তো এখন শুধু গণমাধ্যমের সাংবাদিকতা না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিকতা, এবং সাংবাদিকতার নানান রকম ডাল পালাক অনেক কিছু বিস্তার করেছে। এগুলোর থেকেও মানে একদিকে যেমন আমরা বলছি সংবাদকর্মীদের বিরুদ্ধে এত মামলা হচ্ছে কেন, বা তাদের উপর এত হামলা নির্যাতন, আবার অন্যদিকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এগুলোর বিরুদ্ধে কি করণীয়? না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে যেভাবে আমরা এই
5ই আগস্টের পরবর্তীতে সাংবাদিকতাটা যতটা উন্মুক্ত হওয়ার কথা ছিল, যতটা সমালোচনা, যেটা মানে ডক্টর ইউনূসও আপনার মনে আছে, আপনি আমার যত সমালোচনা করেন দুহাত করে রেখে তা বলতে দেখা গেল যে আবুল মোহাম্মদ শহীদ খান, তারপরে আনিস আলমগীর, পান্না, কার্জন, হাফিজুর রহমান কার্জন, তারা অ্যারেস্ট হয়ে গেল, তাই না? তো সেইভাবে কিন্তু গণমাধ্যম মুক্ত হয়নি, সাংবাদিকতাটাও স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে কথাটা, সেটাও কিন্তু হচ্ছে না। এবং আপনি মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত গণমাধ্যম এবং সাংবাদিকতা মুক্ত দায়িত্বশীলতার সাথে মুক্তভাবে যদি তারা দায়িত্ব পালন না করতে পারে, কথা বলতে না পারে, মত প্রকাশ না করতে পারে, তাহলে কিন্তু বুঝতে হবে যে গণতন্ত্রের একটা ঘাটতি আছে। আমরা কিন্তু একটা বড় ধরনের ঘাটতি নিয়ে আছি, যে ঘাটতিটা পূরণ হচ্ছে না। যতই প্রধানমন্ত্রী বলুক না কেন বা এর আগের প্রধান উপদেষ্টা বলুক না কেন, বাস্তবতা কিন্তু আমরা 5ই আগস্টের পরে যেই গণমাধ্যম ভয়, ভীতি বা একটা সংকোচনের মধ্যে যে অবস্থায় ছিল, এখনো কিন্তু সেই অবস্থায় আছে। সেটাকে মুক্ত হবার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টাটা কিন্তু দেখা যাচ্ছে না। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ। 4 মাস কম সময়, 6 মাসে নিশ্চয়ই আপনি বলছেন একটা সময় হবে মূল্যায়ন করার জন্য, তখনও আপনার সাথে কথা হবে, তখনও নিশ্চয়ই আপনার কাছ থেকে মূল্যায়ন শুনবো যে কেমন পরিস্থিতি তখন আপনার মনে হয়। অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।